চেষ্টার পর সফলতা না আসলে দুঃখ নেই, কিন্তু চেষ্টা না করে সফলতার আশা করাটা বোকামির। 2013 সালে এমনই এক ব্যতিক্রমধর্মী চেষ্টা শুরু করেছিল রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার কাশাদহ গ্রামের রবিউল ইসলাম রঞ্জুর সাথে আরও কয়েকজন শিক্ষিত যুবক। সরীসৃপ প্রাণী সাপের খামার করার মতো ভয়ঙ্কর উদ্যোগ নেন তারা। আজ দীপ্ত কৃষি অনুষ্ঠানের মাধ্যমে তাদের এই উদ্যোগের শুরু থেকে আজ পর্যন্ত পথ চলা আপনাদের সামনে তুলে ধরব। তাহলে চলুন। অতে অজগর, অজগর ওই আসছে তেরে, অক্ষরটির পরিচিতির প্রথম পাঠে এভাবে সাপের সাথে এদেশের শিশুদের প্রথম পরিচয় ঘটে। সাপ এবং সাপুড়ে, এই দুইয়ের প্রতি সকল দেশের মানুষের কৌতূহল কম নয়। সাপ নিয়ে সাপুড়ের খেলা এখন প্রায় বিলুপ্তির পথে, তবে সাপের বিষের বাণিজ্যিক সম্ভাবনার কথা এখন সকলেই কম বেশি অবহিত। পরিবেশগত দিক থেকে চিন্তা করলে বাংলাদেশ সাপ ফার্মিংয়ের জন্য একটি সম্ভাবনাময় ক্ষেত্র। এদেশের তাপমাত্রা, বৃষ্টিপাত, শীতকাল, গ্রীষ্মকাল বিবেচনা করলে এদেশেও পশ্চিমা বিশ্বের মতো যেমন ভারত, চীন, জাপান, কোরিয়া, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আমেরিকা সহ ইউরোপের মতো সাপ ফার্মিংয়ের ক্ষেত্রে এক ধাপ এগিয়ে যেতে পারে। আসসালামু আলাইকুম রঞ্জু ভাই। ভালো আছেন? হ্যাঁ, এই তো ভালো আছি। আচ্ছা রঞ্জু ভাই, আমাকে একটু আপনি বলবেন, কারণ আপনি তো আমি জানি যে 2013 থেকেই সাপের খামার করছেন, তো আমাকে একটু বলেন যে এত কিছু রেখে কেন সাপের খামার? সাপটা আমাদের দেশ থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে এবং ডিফারেন্ট কাজ ভালো লাগে, তাই সাপের কাজটাকে আমি বেছে নিয়েছি ভালো লাগার জন্য। তো শুরুর দিকের গল্পটা যদি আমাদের একটু বলেন। আমি লোকাল বিজনেস করতাম আমাদের গ্রামের বাজারে, কসমেটিক্স, স্টেশনারি, কীটনাশক, সার ওষুধ এবং স্যাটেলাইট। এর ভিতরে আমার খালাতো ভাইয়ের সঙ্গে দেখা, ও রাজশাহী মেডিকেলের ফাইনাল ইয়ারে। তো ও আমাকে বললো যে দেখ একটা স্নেক ফার্ম করতে পারিস কিনা। এটা বলার পরে আমি ওকে বললাম যে স্নেক ফার্ম কি বাংলাদেশে হবে? বললো যে আমি নেটভিত্তিক তথ্য পেয়েছি, তুই একটু খোঁজ নিয়ে দেখ। তারপর থেকে ইন্টারনেটের মাধ্যমে ফ্রেন্ডদের সাথে তথ্য নেই এবং পটুয়াখালী ভিজিট করি। ভিজিট করার পর আমাদের পাংশা থানা যুবলীগের প্রেসিডেন্ট, তার সাথে কথা বলি এবং তিনি আমাকে সর্বপ্রকার হেল্প সহ এই ঘরটা করার জন্য টাকা দেয় 50,000। আচ্ছা, বাংলাদেশে কত প্রজাতির সাপ আছে? আমাদের বাংলাদেশে 91 প্রজাতির সাপ আছে। রিসেন্টলি আরও 3 প্রজাতির সাপ অ্যাড হয়েছে, এখন 94 প্রজাতির। আর এর ভিতরে বিষাক্ত হচ্ছে 28 প্রজাতি। 28 প্রজাতি বিষাক্ত সাপের ভিতরে 14 প্রজাতি হচ্ছে সামুদ্রিক, আর 10 থেকে 12 প্রজাতি হচ্ছে আমাদের স্থলের। এর ভিতরে এখন 7 থেকে 8 প্রজাতি বিলুপ্ত হয়ে গেছে প্রায় 8-10 বছর আগের থেকেই। আর বিষাক্ত সাপের ভিতরে এখন স্থলে 4 থেকে 5 প্রজাতি আমরা কমন দেখতে পাই, আর বাদ বাকি বিলুপ্ত হয়ে গেছে। তো আপনার খামারে এখন কতগুলো সাপ আছে, আর এগুলো কোন কোন প্রজাতির? আমার খামারে 45টির মতো সাপ আছে। প্রজাতি হচ্ছে বিষাক্ত সাপ আছে 2 প্রজাতির, কোবরা নাজা নাজা, নাজা কাউথিয়া, এটা হচ্ছে বিষাক্ত ভেনমস, যা বাংলা নাম হচ্ছে খয়াগোকরা এবং কিউটে। আর নির্বিষ সাপ আছে দারাজ, তারপরে স্যান্ডবোয়া, র্যাট স্যান্ডবোয়া, র্যাট স্নেক, পাইথন, বিষঝুরি, কালনাগিনী নামে আরেকটা সাপ আছে। এই দিয়ে আমার 7 প্রজাতি মিলে আমার 45টা মতো সাপ আছে। তো এই যে 7 প্রজাতির 45টা সাপ, আপনারা এগুলো কিভাবে সংগ্রহ করলেন? কিছু সাপুরিয়াদের কাছ থেকে কালেকশন করা, আর যেগুলো বিশেষ করে নাজা কাউথিয়া, খয়াগোকরা বলে, আমাদের আশেপাশের গ্রামে বিভিন্ন খড়ির ঘর, তারপরে রান্নাঘর বা গরুর ঘরে দেখা মিললে আমাদেরকে ইনফর্ম করে, আমরা সেভাবে কালেকশন করছি। তো খুব ভালো কথা, এই তো গেল আপনার সাপ সংগ্রহের কথা। তো এই সাপ থেকে যে বাচ্চা উৎপাদন বা সাপের ব্রিডিং প্রক্রিয়া কি আপনারা এখনো সক্ষম হয়েছেন? যে আমরা ব্রিডিং পদ্ধতিতে সক্ষম হয়েছি সনাতনভাবে। আমরা 2 সিজন বাচ্চা উৎপাদন করছি, বাচ্চাগুলো বড় করতে পারিনি ফুডের কারণে। তো এই যে আপনারা 2 বার ব্রিডিং করেছেন, আমাকে একটু আপনাদের ব্রিডিং প্রক্রিয়াটা বলবেন। ব্রিডিংয়ের প্রক্রিয়াটা, যে সাপগুলো ডিম দেয় ওদের একটা তাপমাত্রা আছে নির্দিষ্ট, দেখা যাচ্ছে 25 থেকে 35 ডিগ্রি তাপমাত্রা রাখলে পরে, এবং আলো, বাতাস এগুলো থেকে দূরে রাখতে হবে, এবং হাতের টাচ, কিছু প্রক্রিয়া আছে, এগুলোরে স্বচ্ছভাবে যদি পরিচর্যা করা যায় এমনিতেই বাচ্চা হয়ে যায়। 60 দিনে ওরা বাচ্চা ফুটে যায়। তো আমাকে একটু বলবেন যে সাপকে আসলে কি কি ধরনের খাবার দিতে হয় এবং কি পরিমাণে? আমরা যেহেতু বিষাক্ত সাপ নিয়ে কাজ করি, ওরা ইঁদুর এবং মুরগির বাচ্চা ওদের খুব ফেভারিট খাবার। আর কিছু নির্বিষ সাপ আছে যেগুলা ওই টিকটিকি, এই ধরনের ছোট ছোট পোকা। আর বাচ্চাদের হচ্ছে ইঁদুরের বাচ্চা দরকার, অথবা ছোট ছোট পোকা যেটা পাওয়া যায় না আমাদের দেশে। চীন এবং থাইল্যান্ডে এই স্নেক বেবি ফুডগুলা পাওয়া যায়, কিন্তু আমাদের দেশে পাওয়া যায় না, তাই আমরা বাচ্চাগুলো বৃদ্ধি করতে পারিনি।
এই যে 2013 থেকে আপনি সাপের খামারটি করছেন, এই পর্যন্ত আপনার এর পিছনে কেমন ইনভেস্ট হয়েছে? আমার এ পর্যন্ত 40 থেকে 45 লাখ টাকা ইনভেস্ট হয়েছে। আর এই পর্যন্ত এই খামার থেকে কোনো আয় হয়েছে? না, এই পর্যন্ত কোনো আয় হয়নি। আয় হওয়ার আশায় আমরা আসছি যে আয় হবে একসময়, গভর্নমেন্ট আমাদের সদয় হবে, তখন আয় হবে। তো আপনি যেহেতু গভর্নমেন্টের কথা বললেনই, তো গভর্নমেন্ট কোন ধরনের সদয় হলে আপনারা আয় করতে পারবেন মনে করেন? গভর্নমেন্ট আমাদের স্নেকের ডিপার্টমেন্টে বাংলাদেশে সরকারি অথবা বেসরকারিভাবে আগে একটা ট্রেনিং সেন্টার দরকার, এবং এরপরে যে আইন আছে প্রক্রিয়াধীন রপ্তানি উন্নয়ন ব্যুরোর মাধ্যমে সহজ শর্তে যদি গভর্নমেন্ট আমাদের কোনো নিয়ম করে দেয়, তাহলে পরে আমাদের আয় আসবে। যদিও সাপ ফার্মিং বাংলাদেশের জন্য একটি নতুন প্রকল্প, তবে বর্তমানে সাপের বাণিজ্যিক চাষ ও সাপের বিষ রপ্তানির ব্যাপক সম্ভাবনার দ্বারকে কাজে লাগাতে পারছে না সরকার। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইউপিবি রপ্তানির তালিকায় এই পণ্যটির নাম না থাকলেও দীর্ঘ সময় ধরে বছরের পর বছর দেশি বিদেশি চোরাকারবারিদের মাধ্যমে পাচার হচ্ছে কয়েক কোটি টাকার সাপের মূল্যবান বিষ। তো এই সাপকে কোন কোন প্রক্রিয়া আসলে রপ্তানি করা যায়? সাপের 3টা প্রক্রিয়া রপ্তানি করা যায়: সাপের বিষ, সাপের চামড়া এবং সাপের গোশ বা সাপ আর কি। তো আমাদের টার্গেটটা হচ্ছে সাপের বিষটাকে রপ্তানি করার। তো এই পর্যন্ত কি আপনারা সাপের বিষ উৎপাদন করতে পেরেছেন? সাপের বিষ উৎপাদনের যে কাজগুলো আমরা শেখার চেষ্টা করছি, মোটামুটি আমরা শিখতে পেরেছি। তো সাপ যেহেতু একটা ভয়ঙ্কর প্রাণী, তো আপনার পরিবার থেকে কেমন ধরনের উৎসাহ দিয়েছিল আপনাকে? পরিবার থেকে প্রথমে কেউ উৎসাহ দেয়নি, তো মাকে বোঝানোর পর মা আমাকে উৎসাহ দেয় এবং তারপরেই কাজ শুরু করি। তো এই যে সাপের সাথে কাজ করতে গিয়ে তো অনেক ধরনের ঝুঁকি থাকে, তা আপনারা কিভাবে এই নিরাপত্তা ব্যবস্থাটা কেমন একটু বলবেন? আমাদের এখন নিরাপত্তা ব্যবস্থা বলতে কিছুই নেই। আমরা প্রাইমারি ট্রিটমেন্টটা জানি, এবং যদি বিষাক্ত সাপে বাইট করে তাহলে আমরা প্রাইমারি ট্রিটমেন্টটা করব, এবং সরকারি হাসপাতাল রাজবাড়ী অথবা আমাদের ফরিদপুর আছে 250 বেড মেডিকেল কলেজ, এখানে আমরা যাব। তো আচ্ছা, এই যে সাপের যে বাসস্থানের ধরনগুলো কেমন হয়? বাসস্থানের ধরনটা শুষ্ক লাগে, তারপরেও আমরা প্রাইমারি লেভেলটা করছি, একটু দেখা যায়। চলেন আমরা একটু দেখাই। প্রাইমারি লেভেলটা পারফেক্টটা আমরা এখনো করতে পারিনি। এদিকে এই যে মুরগি বাচ্চা না, এগুলো খেতে দেন এখানে? হ্যাঁ, এগুলা বাচ্চা খেতে দিই সপ্তাহে একদিন করে। এক একটা সাপ 4টা 5টা 6টা, এবং পাইথন প্রায় 15-20টা খায় একবারে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের দেশি কালেকশন করা। আচ্ছা, এটা কোন প্রজাতি? এটা হচ্ছে আমাদের দেশি খয়া গোখরা। স্নেকের ভেনমটা 250 থেকে 300 US$। আমাদের নিজের মতো করে স্নেক হাউসটা করছি। 3, 4, 5টা থাকবে এক জায়গা, তখনই ওরা জড়াপাল্টা করবে, এবং ওদের এনার্জির যে ব্যাপারটা আছে, ওরা তো শীতল রক্তের প্রাণী, যার কারণে ওদের প্রচুর এনার্জি ক্ষয় হয়। আর এক জায়গা থাকলে পরে ওদের স্বাস্থ্য সুরক্ষা না। এখানে আপনার কয়টা সাপ? 10টা মতো রাখা যায়, কিন্তু এই জায়গা ভিতরে গর্তের ভিতরে যেগুলো আছে প্রায় 20টির উপরে আছে। খাবারগুলো এদিক দিয়ে দেন, তাই তো? খাবারগুলো এখানে দিয়ে দিলে ওরা ওদের মতো খেয়ে নেয় আর কি। আচ্ছা, আর তো এটার মধ্যে কোন সাপ আছে? এটার ভিতরেও কুবরাই। এটা হচ্ছে নাজা কাউথিয়া, বাংলার নাম হচ্ছে কিউটে। ডিম কি ফুটে বাচ্চা কি বের হচ্ছে না? না, বাচ্চা এগুলো আর কয়েকদিন পরে বের হবে। এখানে কিউটের একটা বাচ্চা আছে পুরনো। আচ্ছা, তো এটা কি ছোটবেলা থেকেই বিষাক্ত নাকি? হ্যাঁ, একেবারে ডিম থেকে বের হওয়ার সাথে সাথে বিষাক্ত। হ্যাঁ, বেবি স্নেক যদি বিষাক্ত স্নেক বাইট করে, বিপদটা বেশি হয়। এই কারণেই হয়, ওরা যে ভেনমটা পুশ করে, ওরা মেজারমেন্টটা বোঝে না, যার কারণে এলোমেলো পুশ করে, পরিমাণে বেশি হয়ে যায়, এবং ওদের ভেনমটা একটু পাতলা থাকে, রক্তের সাথে মেশে তাড়াতাড়ি মিশে যায়, এজন্য এই কারণে এটা আরো এগুলো বেশি হচ্ছে- ঝুঁকিপূর্ণ। তো এটাকে এখন কোথায় রাখবেন? এখানে? এটা অনেকটা পানির কাছাকাছি থাকে, আর একটু নরম জায়গা থাকে। ও আচ্ছা, এই কিউটের ভেনম রেটটাও ভালো, ভেনমও ভালো হয়, প্রায় 1 থেকে 1.5 গ্রাম পার স্নেক থেকে হয়। আর কোবরা নাজার হয় হচ্ছে 0.5 থেকে 0.7 গ্রাম। আর ওদের ভেনম যখন বের হয় ডিম থেকে, ঠিক তখনই ওদের ভেনমটা নেওয়া যায়, কিন্তু 2 বছর, মিনিমাম 2 বছর এজ লাগবে, তাহলে পরে ওই ভেনমগুলো কোয়ালিটি সম্পন্ন এবং মার্কেটিং করা সম্ভব হবে। আর এইদিকে? এদিকে স্যান্ডবো আছে, নন ভেনম স্নেক। এটা বালিতে থাকে যে? হ্যাঁ, জি, সাপটা না? বালিতে। বালির তো মরুভূমি সাপ বলা হয়। মরুভূমি না, এটা হচ্ছে বেলে মাটি আছে না, বেলে মাটিতে থাকে। বিশেষ করে ওই নদীর পাড় দিয়ে যে চট্টার ওঠে, এই সবগুলো অহেতুক নির্বিচারে একদমই হত্যা করছে আমরা না জেনে শুনে, যার কারণে 1-2 পিস করে আমার রাখা এই সবগুলোকে চিনাই দেওয়ার জন্য মানুষের, যাতে এটাকে হত্যা না করে। তো রঞ্জু ভাই, আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে এখন আমার আম্মা আর আমার ওয়াইফ আর ভাই, আমরা 3 জন। একজন কানাডা থাকে, একজন ঢাকাতে থাকে। 5 বোন, 1 বোন মারা গেছে, 4 বোন এদের বিয়ে হয়ে গেছে, বড় বোন এবং তার বাচ্চা কাচ্চা নিয়ে কানাডা থাকে। আচ্ছা,
আচ্ছা। আমি আমার আম্মাকে নিয়ে, আমার ওয়াইফকে নিয়ে আমি বাড়িতে থাকি। আর আমার মেন উৎস এই স্নেক ফার্মের আমার আম্মা। রঞ্জু ভাই, দিনের অনেকটা সময় আপনার সাথে থাকলাম এবং জানলাম আপনার সাপের খামার সম্বন্ধে। ব্যতিক্রমধর্মী একটা উদ্যোগ নিয়ে আপনি কাজ করছেন। আমরা অবশ্যই আপনার সফলতা আশা করব এবং আপনার সফলতাগুলো আমরা ধারাবাহিকভাবে প্রচারের চেষ্টা করব। তো আপনার আম্মার সাথে কথা বলে আমার বিদায় নিতে হবে, তো আপনার সাথে বিদায়টা নিয়ে নিই। ভালো থাকবেন। আপনারাও ভালো থাকবেন। আর আপনাদের মাধ্যমে বাংলাদেশ সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা যারা সাপের খামার করতে আগ্রহী এবং সাপ নিয়ে কাজ করতেছি, এটা সুনির্দিষ্ট রুলস আমরা দাবি করি এবং সর্বাত্মক আপনাদের মঙ্গল কামনা করি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সহযোগিতা করার জন্য। জি, ভালো থাকবেন। সাপের ফার্ম তুলনামূলক কঠিন ও ঝুঁকিপূর্ণ, তবে বেশ লাভজনক। আমাদের দেশে সাপ চাষাবাদের জন্য মূল্যবান প্রজাতি হল কিং কোবরা, কমন ক্রেইট, বান্ডেড ক্রেইট, রাসেলস ভাইপার। এই সাপগুলোর গ্রোথ বেশি এবং রোগাক্রান্ত হওয়ার আশঙ্কা কম। আমাদের দেশের পরিবেশ এরা সহজেই খাপ খাইয়ে নিতে পারে। পাশ্চাত্য দেশের ওষুধ কোম্পানিতে সাপের বিষ একটি উন্নত কাঁচামাল। বাণিজ্যিকভাবে সাপ উৎপাদন এবং এর বিষ সংগ্রহ হতে পারে এদেশের দরিদ্র জনগোষ্ঠীর, গ্রাম বাংলার মানুষের জীবিকার আরও একটি অন্যতম অবলম্বন। এখন আমরা কথা বলবো রবিউল ইসলাম রঞ্জু ভাইয়ের মায়ের সাথে। খালাম্মা, কেমন আছেন? ভালো, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই যে রঞ্জু ভাই ব্যতিক্রমধর্মী একটা উদ্যোগ নিয়েছে এবং সাপের খামার করেছে, তো এই বিষয়টাতে আপনি তাকে কেন উৎসাহ দিয়েছেন? আমি বললাম যে তুমি নদী গেছো, কাজটা পুরোপুরি আরম্ভ করছো, করো, কোনো সমস্যা নেই। ওপর আল্লাহ আছে, নিচে সবাই এরা যদি সহায়তা করে তাহলে কাজটা ভালো হবে। তো এখন যে এই কাজের মাধ্যমে রঞ্জু ভাইকে সবাই চেনে এবং সবাই তাকে সম্মানের চোখে দেখে আর এই কাজের মধ্যে সাপোর্ট করে, এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখেন? আমার ভালো লাগে। আর ভালো লাগে বলে যে এমপির সাথে জীবন কুণ্ডু সে নিজে এসে আমার বলে গেছে যে খালাম্মা, রঞ্জু আপনার ছেলে, আমরা আপনার ছেলে, তা আপনি কোনো করেন না। এই যদি ভালো কাজের মধ্যে মাথা দিয়েছে ভালো হবে। আল্লাহ যদি সহায়তা হয় আর সবাই উপরেতে যদি সহায়তা করে ভালো হবে। তাই আমি বলছি আচ্ছা, আল্লাহ ভরসা। তো খালাম্মা, রঞ্জু ভাইয়ের মতো যারা বেকার যুবক আছে তারা যদি এই ধরনের ব্যতিক্রমধর্মী উদ্যোগে এগিয়ে আসে, তো তাদের জন্য আপনি মা হিসেবে কি বলবেন? আমি বলছি যে রঞ্জু যতক্ষণ এর মধ্যে আছে তোমরাও করো, সবাই উন্নতি হও, সবাই ভালো হও, সবাই যাতে উন্নতি হয়ে যেতে পারো। অন্যান্য কাজের মাধ্যমে যারা বেকার অবস্থায় ঘুরে বেড়াইতেছে তারা এর মধ্যে ওর সাথে থাকো, সবাই করো, একসাথে কাজ করলে ভালো হবে। এ পর্যায়ে আমরা কথা বলবো রাজবাড়ী জেলার প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার গণেশ চন্দ্র মণ্ডল স্যারের সাথে। স্যার, কেমন আছেন? আচ্ছা, ভালো। আপনি ভালো আছেন? হ্যাঁ, এই তো ভালো আছি। আমাকে একটু বলবেন যে এই অঞ্চলে ব্যতিক্রমধর্মী একটি উদ্যোগ নেওয়া হয়েছে সাপের খামার তৈরিতে। তো এই সাপের খামার তৈরিতে আপনারা কি ধরনের সাহায্য সহযোগিতা করেন বা প্রাণী সম্পদ কর্মকর্তা হিসেবে কিভাবে দেখেন? সাপের খামার একটি ব্যতিক্রমধর্মী উদ্যোগ। এটা জেলা পানি সম্পদ দপ্তর বা পানি সম্পদ অধিদপ্তর এটাকে খুবই পজিটিভভাবে দেখছে। তো এখনো পর্যন্ত সাপের বিষ বা সাপের চামড়া রপ্তানি করার ক্ষেত্রে কোনো ধরনের সরকারি পদক্ষেপ নেওয়া হচ্ছে না। তো এ বিষয়ে আপনারা কি কোনো ধরনের কার্যক্রম করছেন? সাপের খামারের রেজিস্ট্রেশনের ব্যাপারে এখনও কোনো উদ্যোগ নেওয়া বা কোনো রকমের গ্যাজেট আমাদের কাছে আসেনি। তবে সরকার এটাকে খুবই পজিটিভ দিক দিয়ে দেখছে, যাতে এটাকে একটা সাপের খামার রেজিস্ট্রেশনের আওতায় আনা যায় এবং তাতে অনেকের কর্মসংস্থানের সৃষ্টি হয়। ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য। মেইল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0173682832 এই নম্বরে। সৃষ্টির শুরু থেকেই যারা ভয়কে জয় করেছেন তারাই সফল হয়েছে। আজ আমরা দেখলাম তেমনই এক ভয়কে জয় করার গল্প। আমরা আশা করব আজকের এই সাপের খামারের মতো বাংলাদেশে আরও অনেক সাপের খামার গড়ে উঠুক, বাংলাদেশ সাপের বিষ রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করুক। এর প্রত্যাশায় আজকে দীপ্ত কৃষি থেকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দীপ্ত টিভির সাথেই থাকুন।